আমরা আজকে এখানে আলোচনা করছি নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলিকে নিয়ে। আমরা এর আগের ক্লাসে যেদিন আলোচনা করেছিলাম আমাদের এই 4th সেমিস্টারের যে সিলেবাস, সেই সিলেবাসে আমরা ফরাসি বিপ্লব এবং ফরাসি বিপ্লবের সঙ্গে নেপোলিয়নের সংস্কারগুলো পড়ে থাকছি। তো দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে নেপোলিয়নের যে সংস্কারগুলো সেগুলো আগে তিনি সাম্রাজ্য বিস্তার নীতি নিয়েছিলেন। সেই সাম্রাজ্য বিস্তার নীতি যখন সাফল্যমণ্ডিত হয় তারপরে তিনি কনসাল হিসেবে যখন তিনি শপথ নেন, যেটা হয়েছিল 1799 খ্রিস্টাব্দে। 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট প্রথম কনসাল হিসেবে ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন এবং সেই ফ্রান্সের শাসনভার গ্রহণ করার পর 1804 খ্রিস্টাব্দ থেকে তিনি নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন এবং 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে 1804 থেকে 14 প্রধানত এই 10 বছর আমরা তার সময়কালকে পাচ্ছি বা তার রাজত্বকালকে পাচ্ছি, যে রাজত্বকালে তাকে যথেষ্ট সুশাসক, সংস্কার এবং সংগঠক হিসেবে আমরা পাই। তার মানে এই যে 10 বছরের শাসন, 10 বছরের যে অভ্যন্তরীণ শাসনকালটা নেপোলিয়নের, সেই সময়কালে তিনি তার যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন এবং সেইখানে আভ্যন্তরীণ ফিশার প্রসঙ্গে, নেপোলিয়নের আভ্যন্তরীণ ফিশার প্রসঙ্গে ঐতিহাসিক ফিশার তিনি মন্তব্য করেছেন যে তার সংস্কারগুলি গ্রানাইট পাথরের শক্ত ভিত্তির ওপর স্থায়ীভাবে নির্মিত। আমরা জানি গ্রানাইট পাথর একটা খুব শক্তিশালী পাথর, যে পাথর সহজে ভেঙে যায় না বা যে পাথরকে সহজে ভাঙা যায় না। সেই গ্রানাইট পাথরের কোনো জিনিস নির্মিত হলে যেমন সেই জিনিসটা স্থির হয়, সেটা যেমন একটা সুস্থিতি থাকে তার, সেরকম নেপোলিয়নের যে সংস্কারগুলো ছিল সেই সংস্কারগুলো গ্রানাইট পাথরের শক্ত ভিত্তির উপরে স্থায়ীভাবে নির্মাণ করা হয়েছিল। এবার যখন কোনো শাসক তার কোনো অভ্যন্তরীণ সংস্কার করেন বা যখন তিনি তার সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সেই সাম্রাজ্যটাকে যখন তিনি দৃঢ় ভিত্তির উপরে স্থাপনা করতে চান, যখন তার শাসনকে তিনি স্থায়িত্ব দিতে চান, তখনই তিনি সংস্কারগুলো সাধন করেন। এবং এক্ষেত্রে নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে তার প্রধান উদ্দেশ্য ছিল যাতে তিনি একটা কেন্দ্রীভূত, সেন্ট্রালাইজড যে অ্যাডমিনিস্ট্রেশন, কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা যাতে তিনি গড়ে তুলতে পারেন, সেই দিকে লক্ষ্য রেখে তিনি এই শাসন ব্যবস্থার সংস্কার বা আভ্যন্তরীণ সংস্কার নীতি নিয়েছিলেন। সেই যে আভ্যন্তরীণ সংস্কার নীতি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সের অর্থনীতি, বিচার, শিক্ষা, আইনের ক্ষেত্রে ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন জিনিসটাকে নেপোলিয়ন কিন্তু যথেষ্ট সংস্কার করতে চেয়েছিলেন এবং নেপোলিয়নের যে সংস্কার, সেই নেপোলিয়নের সংস্কারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিপ্লবজনিত কারণে দীর্ঘদিন ধরে ফ্রান্সে একটা বিশৃঙ্খলা চলছিল। কারণ আমরা নেপোলিয়নের সংস্কারের আগেই পড়েছি ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়ন আসছেন, এসে নেপোলিয়ন তিনি তার শাসন ব্যবস্থা কায়েম করছেন বা শাসন ব্যবস্থাকে বজায় রাখার চেষ্টা করছেন এবং সেই জন্য দীর্ঘকাল ধরে ফ্রান্সে ফরাসি বিপ্লবের ফলে যে একটা মানে অরাজক অবস্থা চলেছিল, সেই অরাজক অবস্থা থেকে শৃঙ্খলা ফিরিয়ে আনার একমাত্র পথ হিসেবে নেপোলিয়ন শাসন ব্যবস্থার কেন্দ্রীকরণ করতে চেয়েছিলেন এবং তিনি যে শাসন ব্যবস্থা কেন্দ্রীকরণ করতে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্দেশ্যে তার প্রধান কাজ ছিল তিনি ফ্রান্সকে 83টি প্রদেশে বিভক্ত করেন। যেমন এখনও আমরা বুঝি আমাদের দেশের যেমন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, সেখানে কিন্তু কেন্দ্রীয় শাসন ব্যবস্থার একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের দেশের শাসন ব্যবস্থা। সেরকমই দেখা যাচ্ছে ফ্রান্সেও কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য, যেটা তিনি নিয়ন্ত্রণ করবেন কেন্দ্র থেকে, কিন্তু সেই শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি ফ্রান্সকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন, 83টি প্রদেশে বিভক্ত করেন এবং প্রত্যেকটি প্রদেশের শাসক হিসেবে তিনি একজন করে প্রিফেক্টদের নিয়োগ করেছিলেন। এই প্রিফেক্টরা তারা এই যে প্রদেশগুলো তৈরি করা হয়েছিল সেই প্রদেশগুলোর শাসক হিসেবে শাসনভার চালাবেন। প্রাদেশিক এবং পৌরসভাগুলির স্বায়ত্তশাসনের অধিকার কমিয়ে দেওয়া হয় এবং নির্বাচনের মাধ্যমে কর্মচারী নিয়োগের প্রথা বাতিল করে নিজের পছন্দ মতো কর্মচারী, মানে নেপোলিয়ন নিজে তার পছন্দসই কর্মচারী, সেটা মানে নির্বাচনের যে প্রথাটা ছিল সেই প্রথাটাকে তিনি বাতিল করে দেন, দিয়ে তিনি তার পছন্দসই কর্মচারী নিয়োগ করতে শুরু করেন। এবং এই ক্ষেত্রটাতে মানে পরবর্তীকালে আমরা যখন নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কারের সমালোচনা পড়বো বা আলোচনা করব, তখন আমরা দেখতে পাবো যে তার এই আভ্যন্তরীণ সংস্কারের মধ্যে কয়েকটি সংস্কার কিন্তু তার এই কারণে যথেষ্ট সমালোচিতও হয়েছিল। মানে যেহেতু সেখানে তিনি নিজের যে প্রাধান্য বা নিজের যে প্রতিষ্ঠা, তিনি যে নিজেকে একজন শাসক হিসেবে প্রতিষ্ঠা দান করছিলেন, সেইটাকে তিনি বজায় রাখতে চেয়েছিলেন। তিনি আর্থিক বিপর্যয়কে সামাল দেওয়ার জন্য, মানে যেহেতু শাসনতান্ত্রিক সংস্কারের পরেই স্বাভাবিকভাবে
আমাদের মনে আসে বা যে কোনো সংস্কারক প্রথম কাজ করেন সেটা হলো অর্থনৈতিক সংস্কার সাধন। সেই অর্থনৈতিক সংস্কার সাধনে কী করেছিলেন তিনি? আর্থিক বিপর্যয়কে সামাল দেওয়ার জন্য 1800 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় ব্যাংক বা ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। 1800 খ্রিস্টাব্দে তিনি বুঝতে পেরেছিলেন যে অর্থনৈতিক সংস্কার সাধন করতে গেলে তাকে একটা সেন্ট্রালাইজড ব্যাঙ্কও তৈরি করতে হবে এবং সেই ব্যাংক তিনি প্রতিষ্ঠা করেছিলেন ব্যাংক অফ ফ্রান্স। ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য তিনি নতুন ধরনের রাস্তাঘাট তৈরি করেছিলেন, এমনকি স্টক এক্সচেঞ্জ তৈরি করেন এবং যে বন্দরগুলি সেই সময় ফ্রান্সে ছিল, ফ্রান্সের বিভিন্ন বন্দরগুলিকে তিনি সংস্কার করেছিলেন। ফ্রান্সের অর্থ ব্যবস্থাকে, যেহেতু এটা অর্থনৈতিক সংস্কার আমরা আলোচনা করছি, ফ্রান্সের এই যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল সেই অর্থনৈতিক ব্যবস্থাকে মজবুত করার জন্য সোনা ও রূপোর নতুন মুদ্রা, যে মুদ্রাগুলো তখন চালু ছিল সেই মুদ্রাগুলো নিয়ে তার সংশয় ছিল। তিনি ভাবছিলেন যে সেই মুদ্রাগুলো যদি জাল হয় কোনোভাবে বা তার যদি অন্য কোনো ধরনের অন্য কোনো মুদ্রা বাজারে প্রচলিত থাকে, সেই ব্যাপারটাকে তিনি বন্ধ করার জন্য নতুন অর্থ ব্যবস্থা চালু করবার জন্য তিনি সোনা ও রূপার মুদ্রা চালু করেন। সরকারি দপ্তরের ব্যয় সংকোচ ও অডিট প্রথা, যেটা এখনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বর্তমানকালের শাসন ব্যবস্থাতেও আমরা দেখি যে সরকারি যে সমস্ত দপ্তরগুলো থাকে সেই দপ্তরগুলোতে প্রত্যেকটা জায়গাতে একটা বাজেট তৈরি হয়। সেই বাজেটে বলা হয় যে আমাদের এই আয়, মানে আমরা যখন বছর শুরু করছি তখন একটা ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়, বা যখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নেপোলিয়নের শাসন যেহেতু সংস্কার, সেই শাসন সংস্কারের ক্ষেত্রে তিনি তার যবে থেকে তার শাসন ব্যবস্থা শুরু হলো সেই সময় তার হাতে কত অর্থ আছে, রাজকোষে কত অর্থ আছে, তার একটা মোটামুটি এস্টিমেট করে তিনি বুঝতে পারেন যে যদি যথেচ্ছ পরিমাণে, যে কোনো শাসকই যেটা বলেন যে যথেচ্ছ পরিমাণে যদি খরচা হতে থাকে তাহলে সেই খরচার কোনো সামাল দেওয়া যাবে না। সেই জন্য ব্যয় সংকোচ এবং অডিট প্রথা, অডিট প্রথার কথার মানে হচ্ছে অডিট প্রথার মধ্যে দিয়ে আমরা হিসাব, যে আমাদের খরচা হয়েছে, যে আয় ছিল এবং যে ব্যয় হয়েছে, সেই আয় ব্যয় খরচের যে সামঞ্জস্য বিধান, যে হিসাব দাখিল করা, তাকে আমরা বলি অডিট। সেই অডিট ব্যবস্থা তিনি চালু করেছিলেন। আর একটা তিনি যেটা খুব গুরুত্বপূর্ণ চালু করেন, যেটা বর্তমানকালেও আমাদের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বিশেষভাবে আছে অঙ্গীভূত হয়ে, সেটা হচ্ছে আয়কর প্রদানে সবাইকে বাধ্য করেন এবং সেখানে কি সবাইকে, যেহেতু তারা যেরকম আয় করছেন সেই আয় অনুযায়ী তাদেরকে আয়করের আওতায় আনা হয়। সেই সঙ্গে তিনি আরেকটা জিনিস করেছিলেন, সেটা হচ্ছে নতুন কর না চাপিয়ে দিয়ে পুরনো কর আদায়ের উপরে জোর দেন। তার মানে কি, একটা এক্সিস্টিং সিস্টেম ছিল, সেই এক্সিস্টিং সিস্টেমটাকে তিনি বজায় রেখে দিয়েছিলেন, তার উপরে কিছু সংস্কার করেছিলেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই মুদ্রা, নতুন সোনা ও রূপার মুদ্রা চালু করেছিলেন যেহেতু, সেই জন্য তিনি এবং ব্যাংক অফ ফ্রান্সও যেহেতু প্রতিষ্ঠা করেছিলেন, সেগুলোর মধ্যে দিয়ে তিনি এই অর্থনৈতিক ব্যবস্থার কিছু সংস্কার সাধন করেছিলেন। আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখান দিয়ে মানে আলোচনার মধ্যে পাই, সেটা হলো নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ কীর্তি, যেটা তোমাদের অনেক সময় শর্ট কোয়েশ্চেন হিসেবেও আসে। সেটা হচ্ছে যে নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ কীর্তি, আমরা কোড নেপোলিয়ান বা নেপোলিয়নের আইন সংহিতা, এটা তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে। সেখানে বলা হয় যে কোড নেপোলিয়ান কি বা নেপোলিয়নের আইন সংহিতা সম্পর্কে একটি টিকা রচনা করো। সেখানে বলা হয় যে 2287টি ধারা নিয়ে আইন সংহিতা বা কোড নেপোলিয়ান মানে নেপোলিয়ান আইনের সংকলন করেছিলেন। তিনি ফ্রান্সের 4 জন বিশিষ্ট আইনবিদের সহায়তা নিয়ে প্রথম 4 বছর, মানে 1800-তে তিনি যেহেতু 1800 থেকে 1804 এই সময়কালটাতে তিনি তার মানে যখন তিনি নিজেকে সম্রাট বলে ঘোষণা করছেন সেই সময়টাতে আর কি 1800 থেকে 1804 এই সময় ধরে 84টি অধিবেশন, 84টি তিনি মানে মিটিং করেছিলেন আর কি। 84টি অধিবেশনে অক্লান্ত পরিশ্রম করে এই আইন সংহিতা সংকলন করা হয়। এই সংহিতা 3 ভাগে বিভক্ত ছিল, একটা ছিল দেওয়ানি আইন, একটা ছিল ফৌজদারি আইন এবং আরেকটি ছিল বাণিজ্যিক আইন। এই আইন সংহিতা অনুসারে আইনের দৃষ্টিতে সবাই সমান অধিকার প্রতিষ্ঠা করার কথা বলা হয়, আর যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয় এবং তার সঙ্গে ব্যক্তি স্বাধীনতা স্বীকৃত করা হয়। একটা জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে যে এই আইন সংহিতার মধ্যে দিয়ে তিনি যে কথাটা বলতে চাইছেন সেটাতে কিন্তু তিনি জোর দিয়েছেন ফরাসি বিপ্লব প্রসূত চিন্তাধারার উপর। মানে ফরাসি বিপ্লবের ফলে যে আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার, যেটা ফরাসি বিপ্লব যখন চলছিল তখন যেরকম আমরা যেগুলো পেয়েছিলাম সেইগুলোতে দেখা যাচ্ছে যে আইনের যখন আইন সংহিতা করা হচ্ছে
তখন দেখা যাচ্ছে যে 2287টি আইনের মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছেন যে এই ফৌজদারি আইন বা যে বাণিজ্যিক আইন, এই আইনগুলোতে সকলে যেন সমান অধিকার প্রতিষ্ঠিত করতে পারে এবং যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের মধ্যে দিয়েও বলা হয় যে যার যেরকম প্রয়োজনীয়তা সেরকম অনুযায়ী তারা যেন সরকারি চাকরি পান। সেই সরকারি চাকরির মধ্যে দিয়ে তাদের সেই যোগ্যতার ভিত্তিতে যে সরকারি চাকরিতে নিয়োগ, সেই নিয়োগের কথা বলা হয়। এবং এক্ষেত্রে আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া। সেটাও ফরাসি বিপ্লবের ফলেই আমরা দেখতে পাচ্ছি যে ফরাসি বিপ্লবে ভীষণভাবে ব্যক্তি স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছিল। এই সমস্ত ফরাসি বিপ্লবের আদর্শকে কিন্তু নেপোলিয়ান স্বীকৃতি দিয়েছিলেন। নেপোলিয়ানের শিক্ষা সংস্কারের জন্য, মানে এই নেপোলিয়ান যে অভ্যন্তরীণ সংস্কার করেছিলেন, সেই অভ্যন্তরীণ সংস্কারের মধ্যে তার শিক্ষা সংস্কারও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তিনি প্রতি কমিউন মানে পৌরসভা, আমরা বলতে পারি পৌরসভার ধারণা, মানে ছোট এলাকা আর কি, সেই ছোট এলাকাতে তিনি একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। সামরিক শিক্ষা তার জন্য 29টি লাইসি বা সরকারি আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ইঞ্জিনিয়ারিং, চিকিৎসাবিদ্যা, শিক্ষণ, মানে এখনকার আমরা যেরকম বিএড এমএড বুঝি সেরকম প্রভৃতি অনেক বিদ্যালয় তিনি স্থাপন করেছিলেন। এছাড়া আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস, যেমন তিনি ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন, তেমনই শিক্ষার ক্ষেত্রে তিনি একটা অন্যতম ফ্রান্সের জন্য সংস্কার করেছিলেন। সেটা হচ্ছে ফরাসিদের উচ্চশিক্ষায় শিক্ষিত করবার জন্য ইম্পিরিয়াল ইউনিভার্সিটি অফ ফ্রান্স। ইম্পিরিয়াল ইউনিভার্সিটি অফ ফ্রান্স এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1808 খ্রিস্টাব্দে। এই ক্ষেত্রে তিনি এইভাবে শিক্ষা সংস্কার করেছিলেন, যার মধ্যে দিয়ে ফরাসিরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে সেই ব্যবস্থা তিনি করেছিলেন। একটা খুব গুরুত্বপূর্ণ সংস্কার যেটা আমাদের আলোচনার মধ্যে আসবেই, সেটা হচ্ছে অভ্যন্তরীণ সংস্কার বলতেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ধর্মীয় সংস্কার। ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়ান চেয়েছিলেন, যেটা আমাদের ফরাসি বিপ্লবের সময় দেখা গেছিল, যে যাজকরা বা প্রথম সম্প্রদায়রা যেহেতু গুরুত্বপূর্ণ একটা জায়গায় ছিলেন, সেই জন্য তাদের প্রতি সাধারণ মানুষের সমাজের একটা বিক্ষোভের জায়গা তৈরি হয়েছিল। নেপোলিয়ান সেই জন্য যে কোনো মূল্যে সম্রাট আর পোপের মধ্যে যেন কোনো বিরোধ না থাকে, সেই বিরোধের অবসান তিনি চেয়েছিলেন এবং সেটা চেয়ে তিনি 1801 খ্রিস্টাব্দে পোপ সপ্তম পায়াসের সঙ্গে কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করেন। এই কনকর্ডাটও তোমাদের অনেক সময় টিকা আছে যে নেপোলিয়ানের হোয়াট ইজ নেপোলিয়ানস কনকর্ডাট, মানে নেপোলিয়ানের কনকর্ডাট বলতে বা ধর্মীয় যে ধর্ম মীমাংসা চুক্তি বলতে তোমরা কি বোঝো। সেখানে প্রথমেই বলতে হবে এই কথাটা যে নেপোলিয়ান সব দিক থেকে চেয়েছিলেন, সর্বমূল্যে চেয়েছিলেন যে পোপের সঙ্গে যেন সম্রাটের কোনো বিরোধ না থাকে, পোপের সঙ্গে সম্রাটের যেন কোনো বিরোধ না থাকে। সেই জন্য গির্জা ও তার বিষয় সম্পত্তির জাতীয়করণকে পোপ মেনে নেবেন। যেটাও কিন্তু ফরাসি বিপ্লব প্রসূতই একটা চিন্তাভাবনা, কারণ যেটা বলছি ফরাসি বিপ্লবের আগে একটা মানুষের ধারণা ছিল যে সমস্ত কিছু প্রথম সম্প্রদায় বা যাজকরা তাদের সমস্ত কিছু অধিকার বেশি পায়, তারা সমস্ত ভূসম্পত্তির মালিক, তারা সমস্ত কিছু অধিকার করে রাখে। ফলে গির্জা এবং তার বিষয় সম্পত্তির যে জাতীয়করণ সেইটা পোপ মেনে নেবেন। রোমের ক্যাথলিক ধর্ম ও চার্চগুলিকে ফ্রান্সের সরকার স্বীকৃতি দেবে, মানে রোমে যে ক্যাথলিক ধর্ম চার্চ যেখানে ধর্ম পালন হয় সেই চার্চগুলোকে ফ্রান্সের সরকার স্বীকৃতি দেবে। সরকার যে সমস্ত যাজকদের মনোনীত করবেন তাদের আনুষ্ঠানিকভাবে, মানে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের স্বীকৃতি দেবেন, কিন্তু স্বয়ং পোপ, মানে সরকার যাজকদেরকে নির্দিষ্ট করে দেবে যে এরা হলেন সরকার নির্দিষ্ট যাজক। মানে এই পুরো ব্যাপারটাই করা হচ্ছিল যাতে ধর্মীয় ক্ষেত্রে কোনো বিরোধ আর শাসনের মধ্যে এসে না পড়ে, ধর্মীয় বিরোধের যেন কোনো মানে আঁচ এসে যেন শাসন সংস্কারে না লাগে। এবং ফ্রান্স এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, তখনকার দিনে হলেও ফ্রান্স তখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সে তার মর্যাদা পেয়েছিল। মানে নেপোলিয়ানের ধর্মমীমাংসা চুক্তির মধ্যে দিয়েই বলা হয়েছিল যে ফ্রান্স তার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে মর্যাদা পাবে, আর ফ্রান্সের জনগণও তাদের ধর্মীয় স্বাধীনতা লাভ করেছিল। ফলে এই যে দুটো জিনিস আমরা পড়লাম, যেটা শিক্ষা সংস্কার আর ধর্মীয় সংস্কার, এই দুটো কিন্তু মানে নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। অভ্যন্তরীণ সংস্কারের মধ্যে যেটা তোমরা আলাদা করে পড়বে যে কোড নেপোলিয়ান, আর কোড নেপোলিয়ান ছাড়াও যেটা পড়বে সেটা হচ্ছে শিক্ষা সংস্কার। এই শিক্ষা সংস্কারের মাধ্যমে ইউনিভার্সিটি অফ ফ্রান্স
প্রতিষ্ঠা করেছিলেন, সেটার মধ্যে দিয়ে তিনি সবাইকে উচ্চশিক্ষায় শিক্ষাদানের একটা সুযোগ করে দিয়েছিলেন, আর ধর্মীয় সংস্কারের মাধ্যমে যাতে ফ্রান্স ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে মর্যাদা পায় এবং ফ্রান্সের জনগণ ধর্মীয় স্বাধীনতা লাভ করে সেটা তিনি দেখেন। এছাড়া দুটো খুব গুরুত্বপূর্ণ সংস্কার নেপোলিয়ান করেছিলেন, যেটা এখনও চালু আছে, বর্তমানকালেও সেটা চালু আছে। সেটা হচ্ছে নেপোলিয়ান যোগ্য গুণী ব্যক্তিদের সম্মানিত করার জন্য লিজিয়ন অফ অনার। এখনও তোমরা খেয়াল করবে কারেন্ট অ্যাফেয়ার্সে বিভিন্ন কোয়েশ্চেনে আমরা দেখতে পাই যে ফ্রান্স কাকে লিজিয়ন অফ অনার দিয়েছে। লিজিয়ন অফ অনার হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাধি বা খেতাব, যেটা ফ্রান্স দেশ থেকে দেওয়া হয় এবং সেই খেতাবটা কিন্তু প্রদান করা চালু করেছিলেন নেপোলিয়ান। সেটা এখনও আমরা দেখি যেটা চালু আছে। আর একটা যেটা ফ্রান্সের লুভার মিউজিয়াম, যেটা সম্পর্কেও তোমরা খবরের কাগজ দেখলে বা মানে বর্তমানকালে কোনো ম্যাগাজিন দেখলে তোমরা দেখতে পাবে, সেই লুভার মিউজিয়ামকে বিশ্বের শ্রেষ্ঠ মিউজিয়ামে পরিণত করার যে প্রচেষ্টা সেটা কিন্তু নেপোলিয়ান করেছিলেন এবং তিনি বিশ্বের শ্রেষ্ঠ মিউজিয়ামে লুভারকে পরিণত করেওছিলেন এবং সেই লুভার মিউজিয়াম এখনও তার সেই মর্যাদা বজায় রেখেছে, সেটা এখনও কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ মিউজিয়াম হিসেবেই আছে। তাহলে এই যে পুরো গোটা ব্যাপারটা আমরা আলোচনা করলাম, নেপোলিয়ানের সংস্কার বলতে আমরা যেটা বুঝি, যেটা আলোচনা করলাম, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে সামরিক বিজেতা হিসেবে নেপোলিয়ান যেমন অসামান্য কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন, তেমনি শাসক হিসেবেও তিনি অল্প দিন, বেশি দিন তিনি শাসন করেননি, 10-12 বছরের তার শাসনকাল। সেই শাসনকালের মধ্যেও তিনি কিন্তু শাসনের সংস্কারের দিক থেকে অত্যন্ত কিছু মানে সংস্কারমূলক কাজ করেছিলেন, যেহেতু এটা আরও বেশি গুরুত্বপূর্ণ নেপোলিয়ানের সংস্কারগুলো, সেটা হচ্ছে যে যেহেতু তিনি এমন একটা পরিস্থিতি ছিল যে পরিস্থিতিতে বিপ্লবের যে আঁচ সেটা যেন কোনোভাবেই না এসে ফ্রান্সের জনগণের গায়ে আর লাগে। ফ্রান্স এমনিতেই তখন বিধ্বস্ত ছিল বিপ্লবের দ্বারা। সেই বিধ্বস্ত ফ্রান্সে শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য নেপোলিয়ান চেষ্টা করেছিলেন। তিনি নানা ধরনের সংস্কারের মধ্যে দিয়ে ফরাসি বিপ্লবের সাম্য ও মৈত্রীর আদর্শ দুটিকে প্রতিষ্ঠিত করেন, কিন্তু স্বাধীনতাকেও তিনি কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন এবং তার এই যে বিভিন্ন ক্ষেত্র নিয়ে আমরা পড়লাম যে আইনের সংস্কার, শিক্ষা সংস্কার, ধর্মীয় সংস্কার এবং অন্যান্য সংস্কার, সমস্ত সংস্কারের দিক থেকেই কিন্তু তিনি অর্থনৈতিক সংস্কার করেছিলেন এবং শাসনতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ যে অবদান, শাসনতান্ত্রিক সংস্কার করে তিনি কিন্তু শাসন ব্যবস্থাটাকে একটা মানে সেন্ট্রালাইজ করতে চেষ্টা করেছিলেন বা একটা জায়গায় আনতে চেষ্টা করেছিলেন, যেই কারণে তার এই আভ্যন্তরীণ সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান অধিকার করে রয়েছে এবং আমাদের এই পড়ার ক্ষেত্রেও এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন হিসেবে আমরা এটাকে আলোচনা করলাম। তাহলে এইটা তোমরা মোটামুটি তৈরি করবে এবং এটা থেকে তোমরা যাতে প্রশ্ন লিখতে পারো এবং বড় প্রশ্নের সঙ্গে ছোট প্রশ্ন এর মধ্যে থেকে তৈরি করবে।